নবম শ্রেণীর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কিছু প্রয়োগ আমরা প্রমাণ করব। এই প্রয়োগগুলো করলে আমরা শর্ট কোশ্চেনগুলো প্রয়োগের মাধ্যমে কমপ্লিট করে নিতে পারবো। তার প্রয়োগ নম্বর 7, পেজ নম্বর 128 কি বলা হচ্ছে, বলছে কি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকো। একটা এবিসি সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, যার কোণ বিএসি সমকোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এবং অতিভুজ বিসির উপরে বিসির মধ্যবিন্দুটা ডিটা হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু। আর প্রমাণ করতে বলেছে কি এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, মানে এই মানটা, তাহলে প্রমাণ আমাকে কী করতে বলেছে, এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। আমি পুরোটা লিখবো না, তোমরা বই দেখে পুরোটা কমপ্লিট করবে, আমি শুধু কীভাবে প্রমাণটা হচ্ছে প্রমাণটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এইটার মান বিসি এর অর্ধেক। তাহলে আমরা যেমন উপপাদ্যের পয়েন্ট করি, প্রথম লিখব প্রদত্তে কী লিখব, মনে করে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি, বা ডি বিসি এর মধ্যবিন্দু হলো। এবার এখানে একটা অঙ্কন প্রমাণ কী করতে হবে, প্রমাণ করতে হবে যে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। একটা অঙ্কন আছে, অঙ্কনটা কি না, ডি বিন্দু থেকে এবি এর উপরে ডি লম্ব অঙ্কন করলাম। তাহলে অঙ্কনটা কী হবে, অঙ্কনটা হচ্ছে গিয়ে ডি বিন্দু দিয়ে এবি বাহুর উপর ডিই লম্ব টানা হলো, এটা হচ্ছে আমাকে এঁকে নিতে হবে আলাদা করে। তাহলে ডি থেকে এবির উপরে ডিই লম্বটা টেনে নিয়েছি। এবার আমি প্রমাণে আসি, প্রমাণটাই হচ্ছে মেন প্রমাণ। প্রমাণটা করতে গেলে ভালো করে খেয়াল করে দেখো যে ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু। আবার বলো তো, এখান থেকে আমরা বলতে পারি না যে এসি সমান্তরাল ডি। কেন এসি সমান্তরাল ডি? কারণ এবি সরলরেখার উপরে এসিটা লম্ব, কারণ এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এসিটা কি এবির উপর লম্ব। আবার এটা তো লম্ব অঙ্কন করেছি, তাহলে একটা সরলরেখার উপর যতগুলোই লম্ব টানো না কেন তুমি, প্রত্যেকটা সরলরেখায় কী হয়ে যাবে, সরলরেখাগুলো এই লম্বগুলো পরস্পর কী হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। ওই কারণে এসি সমান্তরাল ডি হলো, এইটা প্রথম মনে রাখতে হবে যে এসি সমান্তরাল ডি। এবার ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তো ডিটা কি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল, এসিটা ওই ত্রিভুজের একটা বাহু, অপর বাহুর সমান্তরাল সরলরেখা কী করবে, 3 নম্বর বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে। তাহলে ইটা কি হবে, এবি এর মধ্যবিন্দু। কেন এবি এর মধ্যবিন্দু হলো, কারণ আমরা যে সেকেন্ড উপপাদ্যটা পড়েছিলাম জেনারেল, সেখানে কি বলা হয়েছিল, কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু থেকে অপর বাহুর সমান্তরাল সরলরেখা 3 নম্বর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এখানে সেই প্রথম বাহুটা কি এবি বিসি, তার মধ্যবিন্দু ডি থেকে আমি এসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি, তাহলে এবি বাহুকে কী করবে, সমদ্বিখণ্ডিত করে দেবে। তাহলে ইটা হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই সমান ইবি, এইটা মাথা রাখতে হবে, বা বলতে পারি ই এবি এর মধ্যবিন্দু হলো। এবার তুমি দুটো ত্রিভুজ নাও, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, অর্থাৎ ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ বিডিই, অর্থাৎ এই দুটো ত্রিভুজ আমরা দেখছি, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই। এই ত্রিভুজ সর্বসম দেখাবো। ফার্স্ট কন্ডিশনটা কি দেখো তো, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান আমরা পেয়ে গেছি না, তাহলে কি এই সমান ইবি। আচ্ছা, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি না, তাহলে কোণ এইডি ইকুয়াল টু কোণ বিইডি। কেন, সমকোণ। আর ডিটা কি এদের সাধারণ বাহু না, তাহলে ডিটা কী দিয়ে বুঝতে পারলাম আমরা, সাধারণ বাহু। তাহলে ডিটা যেহেতু সাধারণ বাহু, তাহলে এখান থেকে কী বলতে পারি আমরা, যে ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডি। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে গেল, তাহলে বলতে পারি আমি এডি সমান বিডি, কারণ দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান। তাহলে এডি ইকুয়াল টু বিডি। আবার খেয়াল করে দেখো, ডিটা কি বলেছিল, ডিটা বলেছিল বিসি এর মধ্যবিন্দু, ডিটা কী ছিল, বিসি এর মধ্যবিন্দু। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি না, বিডি সমান
বিডি সমান হাফ অফ বিসি, কারণ যেহেতু বিডিটা হচ্ছে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডির মানটা এখানে যদি বসাই তাহলে এডি সমান কী হয়ে যাবে, এডি সমান, যদি এটা 1 নম্বর সমীকরণ বলি, যে 1 নম্বর সমীকরণে বিডির মানটা বসালে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, প্রমাণিত। তাহলে এখান থেকে কী বুঝতে পারলাম, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপরে মধ্যমা টানা হয়, সেই মধ্যমাটা অতিভুজের অর্ধেক হবে, অতিভুজের অর্ধেক হবে। এই লজিকটা দিয়ে তোমরা শর্ট কোশ্চেন করতে পারবে। এবার আমরা 8 নম্বর প্রয়োগটা দেখি। সেখানে কি বলা হচ্ছে না, ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এবিসি যার এডি মধ্যমা, আর মানে এই মধ্যমা কী করে, বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি এডি মধ্যমা হয় তাহলে ডিটা কী হবে, বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি মধ্যমা। আর কি বলেছে, এডি মধ্যমার আবার মধ্যবিন্দু হচ্ছে ই, মানে এডি বাহুর মধ্যবিন্দুটা আবার ই, তাহলে এডি মধ্যমার মধ্যবিন্দুটার নাম হচ্ছে কে, ই। এবং বর্ধিত বিই, এই বিই বাহুটাকে বাড়ানো হয়েছে, যা এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। তার প্রমাণ কী করতে হবে, এফ ইকুয়াল টু 1/3 অফ এসি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রয়োগ, পরীক্ষায় প্রায় সময় তোমাদেরকে এই প্রয়োগটা দেওয়া হয়। হলো, তাহলে কি প্রদত্তে কী লিখবে, মনে করি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা এবং এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এবং বর্ধিত বি এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। হলো, এবার আমরা প্রমাণ করতে হবে এফ ইকুয়াল টু 1/3 অফ এসি। এবার অঙ্কনে আসি আমরা। অঙ্কনটা কি বলেছে আমার, অঙ্কনটা করতে হবে ডি বিন্দু দিয়ে, এই ডি বিন্দু থেকে বিএফ এর সমান্তরাল সরলরেখা টানো তুমি, ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল, মানে এই বিএফ এর সমান্তরাল সরলরেখা একটা টানো যেটা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে অঙ্কনটা কী হলো আমার, অঙ্কনটা হচ্ছে কি, ডি বিন্দু দিয়ে বা ডি বিন্দু থেকে বিএফ বাহুর বা বিএফ এর সমান্তরাল সরলরেখা ডিই অঙ্কন করা হলো, যা এসি বাহুকে কী করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। হলো, এবার আমরা প্রমাণটাতে আসি। দেখো, প্রথম আমি যে ত্রিভুজটা নিচ্ছি সেই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ বি। প্রমাণে আসি আমরা। এবার প্রমাণের মধ্যে কি লিখছি আমরা, ত্রিভুজ বি সি এফ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের 3টে বাহুকে কি, একটা হচ্ছে বিএফ, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে এফসি। আবার আমরা জানি কি, ডিটা কি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে দেখো তো, এই ত্রিভুজ বিএফসি এর এই যে বিসি বাহুর মধ্যবিন্দু দিয়ে বিএফ বাহুর সমান্তরাল সরলরেখাটা নিচে একটা অঙ্কন অনুসারে বিএফ বাহুর সমান্তরাল সরলরেখা তো ডিএফ, তাহলে নিশ্চিত 3 নম্বর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এইটা কী হবে, এফসি এর মধ্যবিন্দু। তো সেটাই আমরা লিখব যে এর ডি বিসি এর মধ্যবিন্দু। কেন, যেহেতু এডি মধ্যমা, এডি যেহেতু মধ্যমা। হলো, এবং ডিই সমান্তরাল বিএফ, এটা অঙ্কন করেছি আমরা, অঙ্কন অনুসারে অঙ্কন থেকে পেয়েছি। তাহলে এই দুটো কন্ডিশন দিয়ে আমরা কী বলতে পারি, ইটা এফসি এর মধ্যবিন্দু, ই এফসি এর মধ্যবিন্দু। ইটা যদি এফসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি না যে ইএফ ইকুয়াল টু ইসি, বা এফই ইকুয়াল টু ইসি, এফই ইকুয়াল টু ইসি, মানে এই বাহুর এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে আমরা এই কন্ডিশনটা এখান থেকে পেলাম, এটা ইম্পর্টেন্ট, পরে কাজে লাগবে। এবার আমরা নিই ত্রিভুজ এডিসি। পরের ত্রিভুজটা কি, ত্রিভুজ এডিসি, মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটা। ত্রিভুজ এডিসি এর খেয়াল করে দেখো যে এডি বাহুর মধ্যবিন্দু ই, কেন তোমাকে বলে দিয়েছিল যে মধ্যমা, এডি মধ্যমার মধ্যবিন্দু ই। আর ইএফ সমান্তরাল ডিসি অঙ্কন অনুসারে, কারণ দেখো বিএফ আর ইএফ একই সরলরেখা অবস্থিত, তাহলে এই পুরোটা যদি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে এইটুকুনিও এর সঙ্গে সমান্তরাল। তাহলে এর কি হচ্ছে না, ই এডি এর মধ্যবিন্দু,
এটা আমরা কোত্থেকে পেয়েছি? এটা আমরা প্রদত্ত থেকে পেয়েছি। আর কি বলতে পারি? এবং ইএফ সমান্তরাল, ও সরি এখানে দুটো একই নাম হয়ে গেছে, সরি স্যার, এটা জি হবে। তাহলে এটা যদি জি হয় তাহলে এটা হবে ডিজি, এফ জি, এটা দিদি এফ জি সমান্তরাল এটি। আর হচ্ছে কি এটা জি হবে, এটা জি হবে। আর ডিই না, ডিজি, ডিজি, ঠিক আছে, দুটো এফ পড়ে গেছিলো। আচ্ছা হলো। আচ্ছা ইএফ না, এবং ইএফ সমান্তরাল, এখানে দেখো ইএফ সমান্তরাল হচ্ছে কি ডিজি। তাহলে ইএফ সমান্তরাল যদি ডিজি হয় তাহলে কি বলতে পারবো? যে এই ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহু সমান্তরাল সরলরেখা, তাহলে অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এফটা হচ্ছে এজি এর মধ্যবিন্দু। তাহলে এফ এজি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে কী বলতে পারি? এফ সমান এফ জি। এবার খেয়াল করে দেখো, এটার সঙ্গে এটা সমান, মানে এটা যদি এক্স হয় এটাও এক্স, আর এটার সঙ্গে এটা সমান এটাও এক্স। তাহলে এইটুকুনি টোটালটার কত? 1/3 না? তাহলে অতএব কী বলতে পারি আমরা এখান থেকে? এফ ইকুয়াল টু এফ জি ইকুয়াল টু জিসি। অতএব এফ ইকুয়াল টু 1/3 অফ এসি প্রমাণিত। এই প্রমাণটা শর্ট কোশ্চেনের জন্য খুব কাজে লাগবে এবং প্রমাণ করতে গেলেও খুব কাজে লাগবে।